হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শিক্ষার লক্ষ্যের পক্ষে যুক্তি। আমরা আগের ভিডিওটিতে দেখেছিলাম যে শিক্ষার দু প্রকারের লক্ষ্য আছে। একটা হলো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং অপরটি সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কি করা হয়? যেখানে ব্যক্তির চাহিদা, ইচ্ছা, অনিচ্ছা, সামর্থ্য প্রভৃতিকে যেখানে গুরুত্ব দিয়ে শিক্ষাটাকে পরিচালনা করা হয়। এবং সমাজতান্ত্রিক লক্ষ্যে কি করা হয়? যেখানে সমাজের চাহিদা, সমাজ কোন পথে পরিচালিত হচ্ছে, সমাজের মানুষের প্রয়োজনীয়তা প্রভৃতি জিনিসকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে যেই পথে পরিচালিত করা হয় তা হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। আচ্ছা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে এই যে দু প্রকারের লক্ষ্য আছে, এই দু প্রকারের লক্ষ্যের পেছনে বিভিন্ন যুক্তিগুলো কি কি। দেখো, প্রথমেই ফিলোসফি তোমরা সবাই জানো যে ফিলোসফি কি করে। ফিলোসফি আমাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে, অর্থাৎ নতুন কিছুকে জানা, নতুন কিছুকে শেখা, তাই হলো ফিলোসফি। ফিলোসফি কিছু কিছু পার্ট আছে। তার আগে, ফিলোসফির পার্টের আগে আমরা যখন এই ফিলোসফিটা আমাদের এডুকেশনে যখন চলে আসে, তখন দেখো কি হচ্ছে, এডুকেশনাল ফিলোসফি হয়ে যাচ্ছে। দেখো, তোমরা এই ছবিটা লক্ষ্য করো। প্রথম এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের রাস্তা আছে, বা তিনটে রাস্তা দেখতে পাচ্ছি, ওয়ান, টু, থ্রি। ওকে, এবার ফিলোসফি কি করে? ফিলোসফি এই তিন রকমের রাস্তার মধ্যে আমাদেরকে একটা রাস্তা বেছে দেয়। ওকে, ফর এক্সাম্পল ধরো, আমাদেরকে বেছে দিল এই ২ নম্বর রাস্তাটা, বা ২ নম্বর পথটা আমাদেরকে বেছে দিল। এখন এডুকেশন কি করবে? এডুকেশন এই ২ নম্বর পথ দিয়ে একজন স্টুডেন্টসকে বা একজন লার্নারকে সে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এবং যখনই পথ বেছে দেওয়ার পর এডুকেশনে ইনক্লুড হলো, তখনই তা হয়ে যাচ্ছে এডুকেশনাল ফিলোসফি। তোমরা যত বড় হবে, যত উঁচু ক্লাসে উঠবে, তত এই এডুকেশনাল ফিলোসফির সম্পর্কটা বুঝতে পারবে। আচ্ছা, এইবার এই যে ফিলোসফি আছে, এই ফিলোসফির আবার কতগুলো ব্রাঞ্চ আছে। যেমন প্রথম ব্রাঞ্চটা বা শাখাটার নামই হলো আইডিয়ালিজম বা ভাববাদ। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা সৌরজগতের ছবি, অর্থাৎ একটা ইনফিনিটের ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই প্রথম ছবিটাতে। এবং দ্বিতীয় ছবিটাতেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা ইনফিনিটের ছবি, একটা ব্যাপকতার ছবি। ওকে, অর্থাৎ আইডিয়ালিজম কি বলে? আইডিয়ালিজম বলে এই যে সৌরজগৎ আছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হলো একজন ব্যক্তি। যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ একজন ব্যক্তি, তাই একজন ব্যক্তি জীবনের লক্ষ্যই হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি সে জানতে পারে, তাহলে সে নিজেকে জানবে, তাহলে সে নিজেকে বুঝবে, কারণ সে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেই তার আবির্ভাব হয়েছে। বোঝা গেল? এবার আইডিয়ালিজম কি করছে? আইডিয়ালিজম বলছে যে এই জগৎ হলো ভাবময় জগৎ। তাই জন্য আইডিয়ালিজমের বাংলা অর্থ কিন্তু ভাববাদ, অর্থাৎ ভাব, আইডিয়া। ওকে, দেখো, আমরা যে সৌরজগতের অংশ, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমরা চাইলে ভাবতে পারি। ভাবতে পারি না যে আমরা সৌরজগতের অংশ? অনেকে তো ভাবে যে আমাদের ভগবান আছে, আল্লাহ আছে, ঠিক আছে, যীশু খ্রিস্ট আছে, ঈশ্বর আছে, প্রমুখ। আর অর্থাৎ এই যে একটা স্পিরিচুয়াল কনসেপ্ট, এই যে একটা আধ্যাত্মিক জগতের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের এই জড় জগৎ ছাড়া আমরা যেই জগৎটাকে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে। ধরো, তুমি স্কুলে যাচ্ছ, তোমার বাবা অফিসে যাচ্ছে, মা রান্না করছে, দাদা কলেজে যাচ্ছে, অর্থাৎ এই যে আমরা প্রতিনিয়ত যেই সমস্ত কাজগুলো করে থাকি, আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, আমরা জন্মদিন পালন করি, আমরা বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, আমরা স্কুলে বিভিন্ন অর্গানাইজেশন চালিয়ে থাকি, এই যে কনসেপ্টগুলো, অর্থাৎ যেই সমস্ত কিছুকে ঘিরে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে, এই জগৎটাকে বলা হচ্ছে জড় জগৎ। ওকে, এবং এই জগতের বাইরেও আরেকটা জগৎ আছে যাকে বলা হয় ভাবময় জগৎ। অর্থাৎ যেই জগৎ থেকে আমাদের সৃষ্টি, যেই জগতেরই আমরা অংশ।
এবার আইডিয়ালিজম কি বলছে, যে একজন ব্যক্তির যেহেতু লক্ষ্য আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানা, নিজেকে জানা অর্থাৎ আত্ম উপলব্ধি করা, তাই শিক্ষার লক্ষ্যই হবে একজন ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে সাহায্য করা, তাকে এই ভাবময় জগৎ সম্পর্কে ধারণা দেওয়া। বোঝা গেল? দেখো, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একজন মানুষ, সে এই জগৎটার প্রতি সে উদ্বুদ্ধ হয়ে আছে, বা সে কি বলবো, সেই জগৎটাকে সে গ্রহণ করার চেষ্টা করছে, বা সেই জগতে সে চলে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এইরকম একটা কনসেপ্ট, সুপার ন্যাচারাল একটা কনসেপ্টই কিন্তু ভাববাদের অংশ বা আইডিয়ালিজম তোমরা বলতে পারো। তাহলে বোঝা গেল যে ফিলোসফির একটা শাখা হলো আইডিয়ালিজম। আইডিয়ালিজম বলছে যে প্রতিটা মানুষ ভাবময় জগতের অংশ, অর্থাৎ সৌর জগতের অংশ। ওকে, এবং ঈশ্বরের অংশ। ঈশ্বর এবং মানুষ একই বিষয়। হ্যাঁ, সেহেতু এই শিক্ষার লক্ষ্যই হবে যে প্রতিটা ব্যক্তিকে ভাবময় জগৎ সম্পর্কে জানানো, প্রতিটা ব্যক্তিকে অদ্বৈতবাদ জগৎ সম্পর্কে জানানো, প্রতিটা ব্যক্তিকে সেলফ রিয়ালাইজেশনে উদ্বুদ্ধ করা। বোঝা গেল? এইবার দেখো, ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। ফিলোসফির আরেকটা গুরুত্বপূর্ণ শাখা বা ব্রাঞ্চ হলো ন্যাচারালিজম। আইডিয়ালিজমের অপোজিট তোমরা বলতে পারো ন্যাচারালিজম। ন্যাচারালিজম কি বলে? ন্যাচারালিজম বলে যে মানুষ কোনো ভাবময় সত্তার অংশ না, মানুষ কোনো আধ্যাত্মিক জগতের অংশ না, সেটা নিতান্তই একটা নিছক কল্পনা বা মন গড়া কথা। তাহলে মানুষ কিসের অংশ? এই ন্যাচারালিস্টিক ফিলোসফাররা বলে যে মানুষ প্রকৃতির অংশ। প্রকৃতি বলতে নেচার। এই যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানুষটা নেচারের মধ্যে নিজেকে আহ, অর্পণ করেছে বা উৎসর্গ করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নেচারের সঙ্গে মানুষের একটা সম্পর্ক। অর্থাৎ নেচার থেকেই আমাদের জন্ম। কারণ আমরা যদি ধরো একটা রাস্তা দিয়ে খুব জোরে দৌড়াদৌড়ি করি, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করি, এবং হঠাৎ করে যদি আমরা স্টপ হয়ে যাই, কোনো একটা জায়গায় বসিয়ে পড়ি, তাহলে আমাদের মধ্যে কি হবে? ব্রিদিং স্পিড বা শ্বাস প্রশ্বাসের যে চেষ্টাটা, সেটা দ্বিগুণভাবে বেড়ে যাবে। অর্থাৎ সেই মুহূর্তটাতে কিন্তু আমরা ফিল করতে পারি যে আমরা প্রতিটা ব্যক্তি এই প্রকৃতির অংশ। কারণ আমাদের শরীরটা জল দিয়ে, বায়ু দিয়ে তৈরি। বোঝা গেল? তাহলে ন্যাচারালিজম কি বলছে? ন্যাচারালিজম বলছে যে যেহেতু প্রতিটা ব্যক্তি এই প্রকৃতির উৎস, তাই এই প্রকৃতিকে জানাই হলো শিক্ষার লক্ষ্য। এবং প্রকৃতির যেই সমস্ত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ প্রকৃতি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই নীতিতে চলে, অথবা প্রকৃতি যে একটা শৃঙ্খলা মেনে চলে, ঠিক সেই শৃঙ্খলাটাও প্রতিটা ব্যক্তিকে মানা উচিত। তাই শিক্ষার লক্ষ্য হবে একজন ব্যক্তিকে শৃঙ্খলিত করা, একজন ব্যক্তিকে প্রকৃতি সম্পর্কে অধ্যয়নে সাহায্য করা, একজন ব্যক্তিকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপনে উদ্বুদ্ধ করা। বোঝা গেল ন্যাচারালিজম। এইবার দেখো প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজমের বাংলা মানে হলো প্রয়োগবাদ। এ কি বলছে যে না, মানুষ ওরকম ভাববাদেরও অংশ না, মানুষ ওরকম প্রকৃতিবাদেরও অংশ না। অর্থাৎ মানুষ আধ্যাত্মিক কোনো জগতেরও অংশ না, মানুষ কোনো প্রাকৃতিক জগতেরও অংশ না। মানুষ তবে কিসের অংশ? যে না, মানুষ কিসের অংশ, এই জিনিসটাকে আমাদের জানতে গেলে আমাদের প্রয়োগ করতে হবে, আমাদের বাস্তবটাকে দেখতে হবে। আমরা স্বচক্ষে বা ডাইরেক্টলি আমরা যা দেখতে পাবো সেটাই বাস্তব। যদি আমরা এক্সপেরিমেন্ট করার পর যদি আমাদের এটার রেজাল্ট আসে যে প্রতিটা মানুষ ভাববাদের অংশ বা প্রতিটা মানুষ আধ্যাত্মিক জগতের অংশ, হ্যাঁ, তাহলে আমরা আধ্যাত্মিক জগতের অংশ। যদি এক্সপেরিমেন্ট করার পর এটার রেজাল্ট আসে যে প্রতিটা মানুষ প্রকৃতির অংশ বা প্রতিটা মানুষ প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সঙ্গে সমন্বিত, তাহলে মানুষ প্রকৃতির অংশ। অর্থাৎ এক্সপেরিমেন্ট করার পর কোনো তত্ত্বকে প্রয়োগ করার পর যা সামনে উঠে আসবে, যা ডাইরেক্টলি উঠে আসবে, যা আমরা স্বচক্ষে দেখতে পাবো, সেটাই প্রয়োগবাদ। বোঝা গেল? যেমন এখানে তোমরা ছবিতে দেখছো যে ছোট ছোট বাচ্চাগুলো কোনো একটা বিষয়কে প্রয়োগ করে দেখার চেষ্টা করছে, তারা কিন্তু কোনো কিছুকে বিশ্বাস করে নিচ্ছে না।
থিওরিটিক্যাল কোনো কনসেপ্টকে কিন্তু তারা বিশ্বাস করে নিচ্ছে না, তারা যেই কনসেপ্টটাই হোক না কেন প্রয়োগ করার পর যার রেজাল্ট আসবে সেটাকেই তারা মানবে। বোঝা গেল? এবার দেখো, এইখানে বিভিন্ন বয়সে একটা শিশুর যে পরিবর্তন সেই একটা ছবি দেওয়া আছে, এবং অর্থাৎ এই শিশুটা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে। যেমন এই বয়সে তার একরকম কাজ, এই বয়সে একরকম কাজ, এই বয়সে একরকম কাজ, এই বয়সে একরকম কাজ। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে তার কিন্তু কাজও কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং কাজ যত পরিবর্তন হচ্ছে তার কিন্তু বিশ্বাসও পরিবর্তন হচ্ছে। যেমন এই ছোটবেলায় তুমি হয়তো বিশ্বাস করতে যে রান্নাবাটি যে খেলছো বা পুতুল পুতুল যে খেলছো, ওই পুতুলটার মধ্যে হয়তো বা প্রাণ আছে, এই বয়সটাতে তুমি বিশ্বাস করতে, এই দুটো বয়সে। কিন্তু যখন তুমি বড় হলে, তো এই বয়সে যখন আসলে, তখন কি তুমি সেটাকে বিশ্বাস করছো যে পুতুলের মধ্যে প্রাণ আছে? বিশ্বাস কিন্তু করছো না। তখন তুমি কিসের মধ্যে বিশ্বাস করছো? তখন হয়তোবা বিভিন্ন সায়েন্টিফিক স্টোরি পড়ছো, বিভিন্ন কল্পবৈজ্ঞানিক কাহিনী পড়ছো, বিভিন্ন স্পাইডারম্যান দেখছো, ব্যাটম্যানের বিভিন্ন সিরিজগুলো দেখছো, এবং সেই রকম তুমি হতে চাচ্ছো, এবং তখন তোমার একরকম কিন্তু বিশ্বাস। এবং যখন আরেকটু যখন বয়স হলো, ধরো এই বয়সে তোমার মধ্যে কিন্তু ওই বিশ্বাসগুলো থাকছে না, তোমার মধ্যে কিন্তু একটা নতুন বিশ্বাস তৈরি হচ্ছে। অর্থাৎ জীবনের প্রতিটা স্তরে মানুষ বাস্তবে বিভিন্ন অভিজ্ঞতার ফলে, মানে বাস্তবে অনেক কিছুকে প্রয়োগ করার ফলে তার মধ্যে যেই অভিজ্ঞতাটা সঞ্চিত হয়, সেই অভিজ্ঞতাই তার বাস্তব। বোঝা গেল? এবং এই জন্য প্রতিটা মুহূর্তে অভিজ্ঞতার মাধ্যমে জীবনটাকে পুনর্গঠিত করার জন্য আমাদের প্রতিটা মানুষকে কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। যেমন এই ছবিতে তোমরা দেখো, প্রতিটা মানুষকে কোনো না কোনো কাজের সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ কাজ করতে হবে। প্রয়োগবাদ মানে হচ্ছে লার্নিং টু ডু, অর্থাৎ কাজের মাধ্যমে যেই শিক্ষাটা, কাজের মাধ্যমে যেই অভিজ্ঞতাটা। আমি বসে বসে ভাবলাম যে আমি ভাববাদের অংশ, ঈশ্বর আর আমার একই সত্তা। হুম। আমি যদি ভাবি যে আমি আহ প্রয়োগবাদের অংশ, প্রকৃতি আর আমার একই সত্তা, তাহলে কিন্তু হবে না। আমাকে এক্সপেরিমেন্ট করে আমাকে প্রমাণ করতে হবে। বোঝা গেল? তো প্রয়োগবাদ কি বলছে? প্রয়োগবাদ বলছে যে শিক্ষার লক্ষ্য হবে একজন ব্যক্তিকে এই যে কনসেপ্টটা, প্রায়োগিক যে কনসেপ্টটা, এই যে তার ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটিটা, এটাকে বৃদ্ধি করতে হবে। শিক্ষা হবে তাই। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে ফিলোসফি, দেখলাম ফিলোসফির একটা প্রধান শাখা ভাববাদ বা আইডিয়ালিজম। সেই ভাববাদ শিক্ষা সম্পর্কে কি বলেছে বা শিক্ষার লক্ষ্য কি হবে সেটা আমরা দেখলাম। আমরা দেখলাম প্রয়োগবাদ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে সেটা আমরা দেখলাম। আমরা দেখলাম প্রকৃতিবাদ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে সেটা কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ এই তিনটে শাখায়, ফিলোসফির এই তিনটে শাখায় শিক্ষার লক্ষ্য হিসাবে কিন্তু ব্যক্তিতান্ত্রিক মতবাদটাকেই কিন্তু মেনে নিয়েছে। বোঝা গেল? যেমন আইডিয়ালিজম কি বলছে? আইডিয়ালিজম ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দৃষ্টির কথা বলছে, বা আত্ম উপলব্ধির কথা বলছে। সেই আত্ম উপলব্ধি কিন্তু একজন ব্যক্তির কথা বলেছে সেখানে। সেখানে কিন্তু সমাজের কথা কিন্তু বলেনি, সেখানে কিন্তু গোষ্ঠীর কথা বলেনি। আবার যদি তোমরা দেখো যে প্রয়োগবাদ, প্রয়োগবাদও কিন্তু একজন ব্যক্তিকে এই প্রকৃতির কে উপলব্ধি করার কথা বলেছে, ইন্ডিভিজুয়ালি, সবাইকে একসাথে কিন্তু বলেনি। আবার দেখো প্রয়োগবাদও কিন্তু একজন ব্যক্তিকে কিন্তু কোনো তার বিশ্বাসকে প্রয়োগ করে অভিজ্ঞতা উপলব্ধির কথা বলেছে, সর্ব সমাজকে কিন্তু সে আনেনি। অর্থাৎ বলতে পারো এই যে ফিলোসফিক্যাল স্কুলগুলো বা ব্রাঞ্চগুলো, হ্যাঁ, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই বেশি গুরুত্ব দিয়েছে। আচ্ছা, এইবার দেখো সাইকোলজি বা মনোবিজ্ঞান বা বিদ্যা। অর্থাৎ সাইকোলজি কি করছে? সাইকোলজি একটা মানুষের মন সম্পর্কে জানছে, একটা মানুষের মন সম্পর্কে কিন্তু জানছে। সাইকোলজি কিন্তু কখনোই আহ, একবারে 100 জন বা 200 জনের মন সম্পর্কে কিন্তু একেবারে অধ্যয়ন করতে পারে না। সে কিন্তু একটা, দুটা, তিনটে, চারটে এরকম স্যাম্পেল নেওয়ার পর, তাদের মনটাকে অধ্যয়ন করার পর যেই সাধারণ সূত্রটা তাদের সামনে আসে, সেই সাধারণ সূত্রটা দিয়ে অনেক পপুলেশন বা অনেক জনের ওপর সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে। অর্থাৎ সাইকোলজি কিন্তু একজন ব্যক্তির ওপর
নির্ভরশীল। যেমন তোমরা একজন সাইকিয়াট্রিস্টকে যদি দেখো, এই ছবিটাতে দেখতে পাচ্ছ, ইনি একজন সাইকিয়াট্রিস্ট আর ইনি একজন মানসিক রোগী বলতে পারি আমরা। তাহলে এই যে সাইকিয়াট্রিস্ট, ও কিন্তু একজন ব্যক্তিকে সময় দিয়ে তাকে অবজারভেশন করে তাকে তার বিহেভিয়ারগুলো ফলো করে তাকে কিন্তু কোনো একটা থেরাপি দিচ্ছে। অর্থাৎ তাই জন্য সাইকোলজিও কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষে সমপক্ষী। ওকে, সমর্থন করে। সাইকোলজি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই সমর্থন করে। কারণ কি, সাইকোলজি বলে যে একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ প্রবণতা, তার সামর্থ্য, সমস্ত কিছুকে গুরুত্ব দেবে শিক্ষা। তাই জন্য শিক্ষা হবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো বায়োলজি। বায়োলজি মানে জীববিদ্যা। এবার জীববিদ্যা কি বলছে? জীববিদ্যা বলছে যে আমরা প্রতিটা মানুষই তো জৈবিক দিক থেকে আলাদা। অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার তো সবারই আলাদা। দেখো এখানে প্রতিটা ছবি, কেউ কিন্তু অন্যের মতো দেখতে না, প্রত্যেকে কিন্তু আলাদা। প্রত্যেকে আলাদা। যেহেতু প্রত্যেকে আলাদা, তাই প্রত্যেকের চাহিদা ইচ্ছা অনিচ্ছাও আলাদা। তাই প্রত্যেকের শিক্ষাটাও আলাদা হবে। কেন আমি এক শিক্ষা সবাইকে দেব? বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো সামাজিক। সামাজিক মানে সামাজিক লক্ষ্যের পক্ষে বিভিন্ন যুক্তি। আমরা কি দেখেছিলাম যে শিক্ষার যে সামাজিক লক্ষ্য আছে, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি ব্যক্তি করছো ঠিকই আছে, কিন্তু একজন ব্যক্তির এই সমাজ বা পরিবার ছাড়া তার অস্তিত্বটা কোথায়? সে কি একা একা বড় হতে পারবে? সে কি একা একা শিখতে পারবে? বা তার মধ্যে যেই সমস্ত পোটেনশিয়ালিটি গুলো আছে, সেগুলোকে তো সমাজকেই গুরুত্ব দিতে হবে। সমাজ যদি আজকে তার প্রতিভাগুলোকে, তার ট্যালেন্টগুলোকে যদি গুরুত্ব না দেয়, তাহলে তার ওই ট্যালেন্টগুলো কোথায় প্রতিষ্ঠিত হবে? বোঝা গেল? তাই জন্য শিক্ষার সামাজিক যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেই লক্ষ্যের পক্ষেও বিভিন্ন যুক্তি আছে। যেমন রাজনৈতিক যুক্তি বা রাজনৈতিক প্রভাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রধানমন্ত্রী একসাথে বিভিন্ন বা অনেক জনসংখ্যার ওপর একটা বক্তৃতা দিচ্ছে। এবং এই বক্তৃতার মধ্যে তাকে যদি বলা হয় যে না, সবার যেহেতু চাহিদা আলাদা, সবার যেহেতু ইচ্ছা অনিচ্ছা প্রবণতা আলাদা, তাই সবাইকে আলাদা আলাদা করে বক্তৃতা দাও, আলাদা আলাদা করে বক্তৃতা শোনাও, তাহলে কি তার পক্ষে সেটা পসিবল? পসিবল কিন্তু কখনোই না। তাই জন্য তাকে কি করতে হবে? তাকে সবার কথা ভেবে একটা কমন স্পিচ কিন্তু ডেলিভার করতে হবে। এই জন্য তোমরা দেখতে পারো যে প্রধানমন্ত্রী যখনই বক্তৃতা দিতে আসে, তখনই সে যেই সম্বোধনটা করে, কি বলে বলো তো? মেরে প্যারে দেশবাসীও, অথবা বলে মেরে প্যারে ভাই और बहनों, বলে না? অর্থাৎ সবাইকে নিয়ে ভাবাটা, এটাই হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এবং রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক যে ইনফ্লুয়েন্সটা থাকে বা পলিটিক্যাল যে কনসেপ্টটা থাকে, সে কি বলে যে না, শিক্ষার লক্ষ্য ওরকম ব্যক্তিতান্ত্রিক হলে হবে না। তাহলে কি হবে? তাহলে প্রতিটা ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি হবে। কোনো ব্যক্তি হয়তো উচ্চ হবে, কোনো ব্যক্তি নিম্ন হবে, কোনো ব্যক্তি মিডিয়কার হবে, এইভাবে একটা সমাজ বিভক্ত হয়ে যাবে। তাই শিক্ষার লক্ষ্য এরকম ব্যক্তিতান্ত্রিক হলে হবে না, স্বার্থপর করে তুললে হবে না শিক্ষার্থীদেরকে। তার পরিবর্তে কি হবে? একই লক্ষ্য হবে, শিক্ষার একটাই লক্ষ্য হবে, যেই লক্ষ্যটা সবাইকে প্রভাবিত করবে। ক্লিয়ার? এরপর দেখো, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। একটা মুদ্রারই দুটো পিঠে এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা এবং সমাজতান্ত্রিক লক্ষ্যটা কিন্তু প্রতিষ্ঠিত। অর্থাৎ আমি যদি ভাবি যে শিক্ষার লক্ষ্যকে ব্যক্তিতান্ত্রিককে পরিণত করব, অর্থাৎ ব্যক্তির চাহিদা ইচ্ছা অনিচ্ছার ওপরই আমার শিক্ষাটা পরিচালিত হবে, তাহলে ব্যক্তি স্বার্থপর হয়ে যাবে। তাহলে ব্যক্তির সাথে ব্যক্তির পার্থক্য তৈরি হবে, একটা স্বতন্ত্রতা তৈরি হবে। ক্লিয়ার? আবার যদি আমি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে উপেক্ষা করে যদি আমি সমাজতান্ত্রিক লক্ষ্যকে জোর দিই, তাহলে কি হবে? তাহলে আবার ব্যক্তি উপেক্ষা হয়ে যাবে। এই যে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা চাহিদা আছে, এগুলোকে খেয়াল করা হবে না। আবার যদি সমাজতান্ত্রিক লক্ষ্যকে যদি জোর দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, কি অ্যাডভান্টেজ আসছে? যে সমাজটা এক সূত্রে গাঁথা হবে। তোমরা হয়তো আজকালকার দিনে শুনে যাচ্ছ যে এক দেশ এক শিক্ষা, এক দেশ এক রেশন, এক দেশ এক নেতা। ঠিক আছে? এই সমস্ত কিছু তোমরা কিন্তু শুনে যাচ্ছ। অর্থাৎ একই জিনিস যদি থাকে,
ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কম্বাইন্ড সিচুয়েশন থাকবে, আমাদের মধ্যে কিন্তু বিচ্ছিন্নতাবাদ কিন্তু কখনোই আসবে না। যেমন তোমরা দেখতে পারো বাংলাদেশ, বাংলাদেশ এই কিছুদিন আগে স্বাধীন হয়ে খুব দ্রুত কিন্তু নিজেদেরকে ডেভেলপমেন্ট করে চলছে। তার কারণ কি, সেই বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশের যে জাতি, সবাই প্রায় এক সূত্রেই গাঁথা। কিন্তু এদিকে ভারতবর্ষকে তুমি দেখো, ভারতবর্ষ সেই কবে স্বাধীনতা অর্জন করেছে, তারপরেও ভারতবর্ষ কিন্তু ডেভেলপমেন্ট করছে, কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে। তার কারণ হলো ভারতবর্ষে বহু ভাষার দেশ, বহু জাতির দেশ, বহু ধর্মের দেশ, বহু মানুষের দেশ। অর্থাৎ এত ডাইভার্জেন্ট আছে, এত ডাইভার্সিটি আছে, যে ভারতবর্ষের পক্ষে একেবারে গ্রো করাটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। বোঝা গেল? অর্থাৎ শিক্ষাকে ঠিক করতে হলে, শিক্ষা কোন পথে পরিচালিত হবে তাকে ঠিক করতে হলে একদিকে যেমন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেও দেখতে হবে, কারণ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে যদি না দেখি তাহলে ফিলোসফিক্যাল যেই যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো মাঠে মারা যাবে। অর্থাৎ আইডিয়ালিজমের যুক্তি, প্র্যাগমাটিজমের যুক্তি, ন্যাচারালিজমের যুক্তি, এগুলোরও তো কিছু না কিছু ভিত্তি আছে, এগুলোরও তো কিছু না কিছু বোধ আছে। যেমন আইডিয়ালিজম কি বলছে, আইডিয়ালিজম একদিকে যেমন ভাববাদের কথা বলছে, ঠিক তেমনি আরেক দিকে কিন্তু নৈতিকতারও কথা বলছে, আরেক দিকে কিন্তু মোরালিটিরও কথা বলছে। যেমন তোমরা শুনে থাকবে স্বামী বিবেকানন্দের কোটেশনটা, যে বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে একটা কনসেপ্ট, এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা যদি আইডিয়ালিজম না থাকে তাহলে কিন্তু আবার তৈরি হবে না। আবার যদি তোমরা দেখো প্রকৃতিবাদ, প্রকৃতিবাদে ওরিয়েন্টেড যেই শিক্ষাটা, ধরো বিশ্বভারতী, বিশ্বভারতী সবসময় নেচারের কথা বলে, প্রকৃতির কথা বলে, প্রকৃতিকে ভালোবাসার কথা বলে। কারণ বিশ্বভারতী বা রবীন্দ্রনাথ বলে যে মানুষ যত এই প্রকৃতির থেকে দূরে চলে যায় ততই সে দুঃখী হয়, কারণ প্রকৃতি ছাড়া তার পৃথক কোনো অস্তিত্বই নেই। কোনোভাবে যদি তার অক্সিজেনটা বন্ধ হয়ে যায় তাহলে তো সে বেঁচেই থাকবে না। অর্থাৎ প্রকৃতির ওপরই কিন্তু সে নির্ভরশীল। বোঝা গেল? অর্থাৎ ব্যক্তির লক্ষ্যই হবে এই প্রকৃতিকে জানা, এই প্রকৃতিকে উপলব্ধি করা, এই প্রকৃতিকে ভালোবাসা। ক্লিয়ার? তারপরে দেখো প্র্যাগমাটিজম, প্র্যাগমাটিজমও বলছে যে প্রয়োগ করে দেখো, ঠিকই বলছে, এও ঠিকই বলছে। অর্থাৎ এই যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষে এই যে যুক্তিগুলো আছে, এই যুক্তিগুলোকে লক্ষ্য রেখে আমাদেরকে কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাও বেছে নিতে হবে। ঠিক তেমন আরেক দিকে আমাদেরকে সমাজতান্ত্রিক যে লক্ষ্য আছে সেটাকেও কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। অর্থাৎ সমাজ কি চাইছে, সমাজের মধ্যে এমন কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সমাজের প্রতিটা মানুষ একে অপরকে সহযোগিতা করে, একে অপরকে সাহায্য করে, একে অপরের ওপর যেই কর্তব্যটা বা যেই দায়িত্বটা থাকে সেটা যাতে পালন করে। বোঝা গেল? তাহলে আমরা আজকের ভিডিওটাতে দেখলাম শিক্ষার লক্ষ্যের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি, এবং আলটিমেটলি আমরা কিন্তু একটা ওপিনিয়নে আসলাম যে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে গ্রহণ করব, না আমরা সমাজতান্ত্রিক লক্ষ্যকে গ্রহণ করব। আচ্ছা, তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।